হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা 3.3 এর আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব। আজকে 3.3 আমরা শেষ করে ফেলবো। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, দেখছো? তিনটা বিন্দু দিয়ে বলছে যে এরা সমরেখ, মানে একই রেখায় অবস্থিত। তো সেই ক্ষেত্রে এটা প্রুভ করতে বলছে। তো তুমি ম্যাথটা অনেক ভাবে করতে পারো, আমরা জানি সমরেখ হইলে সেই ক্ষেত্রে তিনটা বিন্দু দিয়ে যে ক্ষেত্রফল তৈরি হয় সেটাকে শূন্য ধরতে হয়, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে তুমি চাইলে ঢাল সমান ধরতে পারো, যে কোনো দুইটা দুইটা বিন্দু নিয়ে ঢাল সমান ধরতে পারো। তো আমি ক্ষেত্রফল দিয়েই করে ফেলি। তুমি জানো যে তিনটা বিন্দু থাকলে ক্ষেত্রফল এইভাবে বের করতে হয়। হাফ, তার সাথে প্রথম বিন্দুটা সেটা a0, দ্বিতীয় বিন্দুটা 0b, তৃতীয় বিন্দুটা 1 1, এবং তুমি জানো প্রথম বিন্দুটা আরেকবার লিখতে হয়, তাই a0 লিখলাম। এবং এখান থেকে যে ক্ষেত্রফলটা আসবে সেটাকে আমি শূন্য ধরবো, কারণ তারা সমরেখ, বুঝছো? তো জাস্ট তুমি খেয়াল করো, যেহেতু ক্ষেত্রফলটা শূন্য তাই এই টুটা এই পাশে গুণ হয়ে শূন্যই হবে, বুঝছো? এটা থাকবে না। তাই আমি বাকি ক্যালকুলেশনটা করি। বাকি ক্যালকুলেশনটা হচ্ছে, দেখো, এ এবং বি গুণ করলে কি হবে, এ বি। তারপর দেখো, 0 × 1, তাকে গুণ করলে সেটা জিরো, দরকার নাই। 1 × 0, তাও জিরো, তাকে এটাও রাখবে না, তাকে শুধু এ বি পাইলাম। মাইনাস, এখান থেকে দেখো, এটা এটা জিরো, এটা এটা গুণ করলে কি হবে, বি হবে। এটা এটা গুণ করলে এ হবে। তাহলে দুইটা একসাথে লিখে ফেলি, মানে এ প্লাস বি লিখলাম, ঠিক আছে? ইকুয়াল টু কত হবে, জিরো হবে। এখন তুমি দেখো, তুমি যদি চালাক হয়ে থাকো তাহলে এ বি সমান কি হবে, এ প্লাস বি এখানে যেভাবে আছে বিয়োগ, সেটা এই পাশে গিয়ে পজিটিভ হয়ে যাবে। তাহলে একবারে লিখলাম এ প্লাস বি। হ্যাঁ, তো অলরেডি ম্যাথটা শেষ, কিন্তু আমার তো এটা প্রুভ করতে হবে, বুঝছো? তো এটা কিভাবে সম্ভব, আমি যদি এখানে এ বি দিয়ে গুণ ভাগ করি, দেখো একটা পাশে কিন্তু ওয়ান আছে। তা আমি যদি এ বি দিয়ে ভাগ করি তাহলে ওয়ান চলে আসবে। দেখো, আমি এ বি দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে গেল ওয়ান। এখানে এ বি দিয়ে যদি এ কে ভাগ করি তাহলে নিচে বি থাকবে। অথবা আমি ভাগ করে দেখাই, মানে এ প্লাস বি, তাকে এ বি দিয়ে ভাগ করলাম। আর এই পাশে এ বি দিয়ে ভাগ করার কারণে ওয়ান হয়েছে। এখন তুমি একটু এইদিকে তাকাও, এ কে যদি এ বি দিয়ে ভাগ করি তাহলে এ কাইটা 1/b থাকবে, বুঝছো? প্লাস এখানে বি এর সাথে এ বি কে কাটলে বি বি কাইটা 1/a থাকবে। দেখো, এটাই কিন্তু দেখাইতে বলছে, বুঝছো? এটাই অ্যান্সার। দেখো, এই যে এই ফরম্যাটে চলে আসছে, দেখছো? এটা ওয়ান হয়েছে। তো প্রুফ। এগুলা খুবই সিম্পল ম্যাথ, বুঝছো? তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা সলভ করছি, বুঝছো? ইনডিরেক্টলি দেখো, তিনটা বিন্দু দেওয়া আছে, দেখছো? তিনটা বিন্দু দিয়ে বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। এটা খুবই সিম্পল, ইজিলি করে ফেলতে পারবো। তারপর বলছে যে দেখাও যে টি এর মান 2 অথবা মাইনাস হাফ হলে সমরেখ হবে। মানে এই বিন্দুগুলা বসাইলে দেখবা যে ক্ষেত্রফলটা শূন্য আসে। অথবা অন্যভাবে করা যায়, আমি ফার্স্টে ক্ষেত্রফলটা বের করি। তো ক্ষেত্রফল বের করার সিস্টেম আগের মতোই, দেখো, ফার্স্টে হাফ থাকবে, তারপর বিন্দু বসাইতে হবে। প্রথম বিন্দুটা হচ্ছে টি প্লাস ওয়ান এবং নিচে হচ্ছে ওয়ান। দ্বিতীয় বিন্দুটা টোয়াইস টি প্লাস ওয়ান, নিচে কত হবে, থ্রি। তৃতীয় বিন্দুটা কত, টোয়াইস টি প্লাস টু, নিচে হচ্ছে টোয়াইস টি। এবং প্রথম বিন্দুটা আরেকবার লিখতে হয়, তাহলে লেখো টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান। বুঝছো? এটাই ক্ষেত্রফল। এখন ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনটা হচ্ছে হাফ। তারপর কি করতে হয়, তারপর এইভাবে এইভাবে সব গুণ করতে হবে। একটু জটিল, বড় হবে গুণ, গুণটা করতে কষ্ট হইতে পারে। দেখো, শুরু করি। থ্রি দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে গুণফলটা হবে, আচ্ছা দেখো, একটু মনোযোগ দাও। থ্রি দিয়ে গুণ করলে কি হবে, থ্রাইস টি প্লাস থ্রি। তারপর কি হবে, এটা এটা গুণ। টোয়াইস টি দিয়ে যদি টোয়াইস টি কে গুণ করি তাহলে 4t², 4t²। তারপর টোয়াইস টি, সেটা দিয়ে ওয়ান কে গুণ করলে কি হবে, প্লাস টোয়াইস টি হবে। তারপর দেখো, তারপর কোনটা দিয়ে গুণ করতে হবে, ফার্স্টে এটা করলাম, এটা করলাম, এবার এটা দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে তো এটাই হবে। তো খুব একটা কষ্ট হয় না গুণটা। তাহলে টোয়াইস টি প্লাস থ্রি, টুই থাকবে। গুণ করলাম, এখান থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে এইভাবে, বুঝছো? তো ফার্স্টে ওয়ান দিয়ে টোয়াইস টি প্লাস ওয়ান কে গুণ করলে কি হবে, টোয়াইস টি প্লাস ওয়ানই হবে। তো লেখো গুণ টোয়াইস টি প্লাস ওয়ান। তারপর কি হইল, তারপর এইটা এটা গুণ, থ্রি দিয়ে গুণ করো, থ্রি দিয়ে 6t,
লেখো প্লাস 6t, তারপর 3 ইন্টু 2 মানে 6, এই যে এটা তাহলে এটা শেষ। এবার এটা দিয়ে গুণ করো, মানে টোয়াইস টি দিয়ে গুণ করে দেখো। তো গুণ করলে কি হবে, টোয়াইস টি এবং টি গুণ করলে টোয়াইস টি স্কোয়ার প্লাস টোয়াইস টি। ঠিক আছে, এই যে গুণ হয়ে গেছে। এখন ক্যালকুলেশন করতে কষ্ট হবে না। দেখো এখানে টোয়াইস টি স্কোয়ার আছে, আবার এখানে 4t স্কোয়ার, এখানে টোয়াইস টি স্কোয়ার। তো দুইটা এই যে বিয়োগ করব না, বিয়োগ করলে শুধু 2t স্কোয়ার থাকবে। মানে আমি স্কোয়ার গুলো একটু দেখি, ধরো একটু খেয়াল করো, বাহিরে হাফ তো থাকবে অবশ্যই। এখানে 4t স্কোয়ার, এখানে টোয়াইস টি স্কোয়ার, বাদ হয়ে শুধু টোয়াইস টি স্কোয়ার থাকবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে টি হইল 3টা, 2টা, 5টা, আরো 2টা, 7টা। এখানে কয়টা দেখো তো, 2টা, 4টা, 6টা। তাহলে 2টা, 2টা, 4টা, 6টা, 10টা। এই পাশে টি আছে 10টা, বুঝছো? আর এই পাশে টি আছে কয়টা বলো তো? টি আছে 7টা। 7টা থেকে 10টা গেলে কয়টা থাকে? -3টা থাকে, তাহলে -3t হবে, বুঝছো? এরপরে দেখো এখানে সংখ্যা আছে 3, এখানে 2, তাহলে কত হলো? 5। 5 থেকে বাদ হবে এখানে 1, 6, 7। 5 থেকে 7 বাদ গেলে -2। তাহলে দেখো এটাই কিন্তু ক্ষেত্রফল, বুঝছো? আমরা ক্ষেত্রফল বের করে ফেলছি, এটাই ক্ষেত্রফল। এখন একটু এক্সট্রা কাজ আছে, বলছে যদি বিন্দুগুলা সমরেখ হয় তাহলে দেখাইতে হবে টি এর মান নাকি এরকম। তো সেটার জন্য আমি এই ক্ষেত্রফলটাকে শূন্য ধরবো, কারণ শূন্য ধরলেই তারা সমরেখ হবে। তো এটা একটু এক্সট্রা কাজ করতে হবে। তুমি জাস্ট একটু খেয়াল করো, আমি ক্ষেত্রফল এখানে কত পাইছি? ক্ষেত্রফল পাইলাম হাফ টোয়াইস টি স্কোয়ার মাইনাস থ্রাইস টি মাইনাস 2। হ্যাঁ, এই ক্ষেত্রফলটাকে শূন্য ধরবো কারণ তারা সমরেখ, মানে পরের কেসে। তো তুমি একটু দেখো, এই 2টা এই পাশে গুণ হয়ে বাদ হয়ে যাবে, তাহলে জাস্ট কি থাকবে এখানে? টোয়াইস টি স্কোয়ার -3t -2 ইকুয়াল টু 0। এটা যদি আমরা মিডল টার্ম করি, এখানে 2 এবং 2 তাহলে 4 হয়ে যায় গুণ করে, সেই 4 কে এমন ভাবে ভাঙবো যেন -3 পাই। তাহলে দেখো কিভাবে করি, 2t স্কোয়ার -4 না, তাহলে তুমি 4t লিখো, আর এখানে প্লাস টি লিখো, তাহলে আলটিমেটলি এই দুইটা অপারেশন হয়ে -3t থাকবে, আর শেষে -2। আশা করি তোমরা মিডল টার্ম করতে পারো। তাহলে এখানে টোয়াইস টি কমন নিব, জাস্ট টি মাইনাস 2 হবে, প্লাস 1 কমন নিলে টি মাইনাস 2 হয়। তো এখান থেকে তুমি লিখতে পারো টি মাইনাস 2, আর লিখতে পারো টোয়াইস টি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো টি এর দুইটা মান দেখো, আমি যদি এটাকে শূন্য ধরি তাহলে টি এর মান 2 পেয়ে যাচ্ছি, আর এটাকে শূন্য ধরে দেখো টির মান হাফ পাবো। সুতরাং টি সমান কত? হয় 2 হবে অথবা -1/2 হবে। বুঝছো? এটাই অ্যান্সার, এটাই দেখাইতে বলছে। আশা করি তুমি এটা বুঝছো। তো তুমি যদি এটা বুঝো তাইলে বলো তো এই কোশ্চেনটা কি আমার করে দেওয়া লাগবে? দেখো তো, 3টা বিন্দু দিয়ে দিছে, বলছে তাদের ক্ষেত্রফল বের করো, এক্স্যাক্টলি আগের মতো। এরপর বলছে এর মান কত হলে বিন্দু সমরেখ হবে। আগেরটা টি দিয়েছিল, এটা এ দিয়ে আছে, এক্স্যাক্টলি সেম কোশ্চেন। এটা তোমার এইচডব্লিউ থাকবে, তুমি নিজে এটা সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা, আমি এটা চেক করব। ঠিক আছে, তো আমি পরের কোশ্চেনটা দেখি। দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তোমাকে কি বলছে, খুবই সিম্পল কোশ্চেন, এটা আমার করে দেওয়া লাগে না, তাও করে দিচ্ছি। দেখো 3টা বিন্দু দিয়ে দিছে, ছোট ছোট 3টা বিন্দু, বলছে ক্ষেত্রফল নাকি এত, এটা দেখাইতে হবে। অথবা দেখাইতে হবে না, বলছে ক্ষেত্রফল এতই। বলছে এত হলে তবে টি এর মান নির্ণয় করো। তাহলে আমি এটা খুবই ইজিলি শর্টকাটে দ্রুত করে ফেলি। দেখো ক্ষেত্রফল বের করার সিস্টেম হচ্ছে হাফ, বিন্দু বসাইতে হয়, তো বিন্দু 3, 4, তারপর বিন্দু টোয়াইস টি 5, এরপরে বিন্দু 6, টি, আর প্রথম বিন্দুটা আরেকবার লিখবো, তাহলে 3, 4। এই যে ক্ষেত্রফল, এটার মান তো দিয়ে দিছে, এটার মান হচ্ছে, এটার মান যদি আমি ডিরেক্ট ক্যালকুলেশন করি, এটাকে এই যে 19/19 হাফ, এটাকে তুমি 39/2 লিখতে পারো। তুমি চেক করে দেখো, ছোটবেলায় এগুলা করছো। হ্যাঁ, তো তুমি দেখো এবার এইদিকে দেখো, 2টা এই পাশে যদি গুণ হয়, 2টা 2 কাইটা 39 থাকে। আর এখানে আমি ক্যালকুলেশন করে ফেলি, এটা গুণ করে 3 5 15,
এটা গুণ করলে 2t স্কয়ার প্লাস 24, সেখান থেকে বিয়োগ হবে, বিয়োগ করতে হবে কি বাবা, এটা বিয়োগ করি তাহলে -80, বিয়োগ করো আবার বিয়োগ করো ওইটা, এটা গুণ করলে বিয়োগ 30 হয়ে যায়, এবং এটা গুণ করলে কত 3t, সেটাও বিয়োগ করো, বুঝছো, ইকুয়াল টু কত 39, কারণ কি, কারণ এখানকার 2 এখানে গুণ হয়েছে। এরপরে দেখো মোটামুটি শেষ, এখানে 2t স্কয়ার এটা থাকবে, ওকে দেখো 2t স্কয়ার। তারপর দেখো এখানে t হচ্ছে 8টা, 3টা 11টা হয়েছে নেগেটিভ, আর এই পাশে কোনো t নাই, তাহলে -11t, বুঝছো। আর এখানে দেখো সংখ্যা 15, 24, 39, 39 থেকে 30 গেলে শুধুমাত্র 9 থাকে, এবং এইটা কত, এটা 39। আলটিমেটলি এই 39টা এই পাশে নিয়ে আসলে কত হয় বলো তো, 2t স্কয়ার -11t, হ্যাঁ, 9 থেকে 39 এই পাশে বিয়োগ হলে -30 থাকে, ইকুয়াল টু 0। এটাকে এখন মিডল টার্ম করতে হবে, খুবই ভয়াবহ ব্যাপার। মিডল টার্ম কিভাবে করবো বলো তো, 2 ইন্টু 30 মানে 60, 60 কে এমন ভাবে ভাঙবো যেন 11 পাওয়া যায়, এটা কিভাবে সম্ভব বলো তো, এটা সম্ভব, 4 15 60, বুঝছো। এই যে এইভাবে, এইদিকে দেখো 2t স্কয়ার মাইনাস 4t, বুঝছো, এটা প্লাস 4t দিলাম, আর এখানে -15t দিলাম, দেখো তো আলটিমেটলি ব্যালেন্স হয়েছে কিনা, হয়েছে, হ্যাঁ শেষ, দেখছো। হ্যাঁ, তাহলে টোয়াইস টি কমন নিলে কি হবে, টি প্লাস 2, -15 কমন নিলে কত হয় বলো তো, টি প্লাস 2 হয়, বুঝছো, ইকুয়াল টু 0। তাহলে তোমার হয় টি প্লাস 2, আর না হলে টোয়াইস টি -15, এই দুইটার গুণফলটা কত, 0। তো প্রথমটার জন্য টির মান আসবে -2, দ্বিতীয়টার জন্য টির মান আসবে 15/2। এইটাই অ্যান্সার, এই দুইটা অ্যান্সার, বুঝছো, এই দুইটাই অ্যান্সার, বুঝছো। আশা করি তুমি বুঝছো। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানে 3টা বিন্দু দেওয়া আছে, দেখছো, একটু দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছে বিন্দুগুলা, এখানে ত্রিকোণমিতিক পয়েন্ট পয়েন্ট দিয়ে দিছে, দেখছো। তো তুমি জাস্ট একটু খেয়াল করো, তুমি ভয় পাওয়ার কিছু নাই, এখানে জাস্ট 3টা বিন্দু দেওয়া আছে, এবং বলছে যে দেখাও যে আলফা সমান বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান সবচেয়ে বড় হবে, এবং সেই বড় মানটা বের করতে হবে। তো কোশ্চেন কি বলছে এটা হয়তো তুমি পুরোপুরি বুঝো নাই, বুঝছো, তো এটা পরে বুঝবা, তুমি আপাতত দেখো, অবশ্যই ক্ষেত্রফল বের করতে হবে, আপাতত আমি এইটুক বুঝি। তো 3টা বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এটা আমি অলরেডি জানি, তো আমি জাস্ট শুরু করি, বুঝছো। বাকিটা আমি পরে দেখবো কি জানতে চাইছে, তুমি জাস্ট একটু আমি জাস্ট খেয়াল করো ক্ষেত্রফল কেমনে বের করি। ফার্স্টে এটা 0, এটা 0 লিখলাম, দ্বিতীয় বিন্দুটা লিখতে হবে, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে a cos বিটা, তারপর হচ্ছে -a sin বিটা, শেষ বিন্দুটা দেখো, শেষ বিন্দুটা হচ্ছে a sin আলফা ডিভাইডেড বাই a cos আলফা, সরি ডিভাইডেড বাই না, মানে বিন্দুটা লিখলাম। আর তুমি জানো প্রথম বিন্দুটা আরেকবার লিখতে হয়, তো আরেকবার লিখলাম। তো ক্ষেত্রফল যা আসে সেটা একটু বের করি, ফার্স্টে হাফ লিখলাম, তারপর কি করতে হয়, প্রথম দেখো এটা গুণ করলে 0, তারপরে এটা গুণ করব, দেখো এ গুণ করলে এ স্কোয়ার, আর cos বিটা cos আলফা তারা থাকবে, তাহলে তুমি একবারে লিখো এ স্কোয়ার cos বিটা cos আলফা, এটা লিখলাম, বুঝছো। তারপরে দেখো এটা গুণ শেষ, এটা শেষ, এটাও করতে হবে, এটা শূন্যের সাথে গুণ হয়ে এটাও শূন্য, এটাও লাগবে না, মাইনাস, মাইনাস করতেছি, দেখো এটা গুণ করলে 0, এটা গুণ করতে হবে, এটা -a এবং a গুণ করলে অলরেডি -a² হবে, বুঝছো। তো আবার এমনিতে মাইনাস করতে হয়, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, বুঝছো, প্লাস লেখো a², আর এইদিকে দেখো এখানে, এখানে হচ্ছে সাইন আছে, এখানে সাইন আছে, তাহলে দুইটাই সাইন, তাহলে তোমাকে লিখতে হবে সাইন বিটা সাইন আলফা, এইভাবে লিখলা, হ্যাঁ। আর শেষে দেখো, শেষে এটাও দেখো শূন্য, মানে দেখো এটা 0, এটাও 0, শুধু এইটা গুণ করতে হয়, বিয়োগ করতে গিয়ে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। তো এটাই কিন্তু আমার আলটিমেটলি ক্ষেত্রফল, বুঝছো। এটাকে আমি আরেকটু স্টাইল করে লিখি, ধরো হাফ
এই স্কোয়ারটা বাহিরে নিয়ে আসলাম, বুঝছো? দুইটার সাথে এই স্কোয়ার আছে তো এটা বাহিরে আনলাম। এখন একটা মজার বিষয় দেখো, যারা ত্রিকোণমিতি অলরেডি পড়ছো তারা জানো যে এই স্কোয়ার কমন নেওয়ার পর কি হয়েছে, দাঁড়াও আমি লিখে ফেলি। এখানে জাস্ট কস বিটা কস আলফা, হ্যাঁ, প্লাস সাইন বিটা সাইন আলফাটা থাকে, দুইটার থেকে এই স্কোয়ার বাহিরে নিলাম। এখন তোমরা কি জানো যে এটা একটা ফর্মুলা? যারা ত্রিকোণমিতি পড়ছো তারা জানো যে এটা ডিরেক্ট একটা ফর্মুলার মধ্যে পড়ে। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নাই। তুমি এইদিকে দেখো, একটা সরাসরি ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি, এটার একটা ফর্মুলা আছে, বুঝছো? সেটা হচ্ছে এরকম, cos a cos b, বুঝছো, মাইনাস সাইন a সাইন b, শেষ। এই ফর্মুলা যদি তুমি জানো, এই যে দেখো পুরোপুরি এই ফরম্যাটে মিলে গেছে। সরি, এখানে প্লাস হবে, মানে ফর্মুলাটা এরকম, মানে cos a মাইনাস b সমান cos a cos b প্লাস sin a sin b। দেখো, cos a cos b প্লাস sin a sin b, এটাকে কি লিখতে পারবো? cos a মাইনাস b লিখতে পারবো, দেখছো? আমি এটাকে লিখবো হাফ a স্কোয়ার cos বিটা মাইনাস আলফা, এইভাবে লিখে দিলাম ফর্মুলা অনুসারে, বুঝছো? তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটাই কিন্তু অ্যান্সার, এটাই ক্ষেত্রফল। কিন্তু এবার মজার বিষয়টা তুমি বুঝবা, বলছে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ক্ষেত্রফলের মান সবচেয়ে বড় হবে। তুমি একটা মজার বিষয় দেখো, এটাই তো ক্ষেত্রফল। এখন এটা তো একটা ত্রিকোণমিতিক ফাংশন, তাই না? তুমি তো জানো cos এর মান সবচেয়ে বড় কখন হয়, সবচেয়ে বড় হচ্ছে 1 হয়। তো সবচেয়ে বড় মানটা বসাইলেই তো ক্ষেত্রফলটা বড় পাবো। তো cos এর মান 1 কখন হয় জানো? cos এর মান 1 হয় cos 0 ডিগ্রি সমান 1, এটা তুমি জানো আশা করি। তুমি একটু চেক কইরা দেখো, cos 0 ডিগ্রি হইলেই সেটা সবচেয়ে বড় হয়, সেটা 1 হয়। তার মানে আমি যদি বড় ভ্যালু পেতে চাই, এই থিটাটাকে 0 হওয়া লাগবে, বুঝছো? এই যে ফর ম্যাক্সিমাম তুমি লিখবা, বুঝছো? সুতরাং ধরো তুমি যদি ম্যাক্সিমাম ভ্যালু পাইতে চাও, হ্যাঁ, ফর ম্যাক্সিমাম কি করতে হবে? থিটা 0 হইতে হবে, মানে হচ্ছে থিটা এখানে কত, এখানে থিটাটা হচ্ছে বিটা মাইনাস আলফা। তোমাকে অবশ্যই বিটা মাইনাস আলফা এটাকে 0 লিখতে হবে। এটা 0 হলে বিটা সমান কি হয়ে যায়? আলফা হয়ে যায় না? এই যে দেখো, আলফা ইকুয়াল টু বিটা হইলেই ম্যাক্সিমাম মান পাওয়া যায়, শেষ, এটাই অ্যান্সার, এটা প্রুভ করে দিলাম, বুঝছো? এবার দ্বিতীয় অংশ দেখো, বলছে সবচেয়ে বড় মানটি বের করো। সবচেয়ে বড় মান হচ্ছে আলফা সমান বিটা হয়ে গেলে এটা 1 হয়ে যায়, মানে cos থিটাটা পুরাটা 1 হয়ে যায়। তো এটা যদি 1 হয়ে যায় এটা বাদ, শুধু এটাই অ্যান্সার, কারণ এটার সাথে 1 গুণ হয়ে গেলে এটাই থাকবে। এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা, এই যে ধরো ম্যাক্সিমাম ভ্যালু, ধরো এরিয়াটাকে আমি এটা দিয়ে ডিনোট করলাম, হ্যাঁ, এই যে এখানে এটা, এটা হচ্ছে এরিয়া, এন্ড এটাকে ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড়, এরিয়া ম্যাক্স ইকুয়াল টু কত হবে অ্যান্সার? হাফ এ স্কোয়ার, এটাই অ্যান্সার, কারণ এই অংশটা 0, শেষ, এটাই অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন তুমি একটু মজার বিষয় দেখো, আমরা পরে আর একটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনটা কি সলভ করার দরকার আছে? তিনটা বিন্দু দিয়ে দিছে, বলছে তাদের ক্ষেত্রফল যদি 6 হয় তবে এটা দেখাইতে হবে। তো এখানে দুইটা মান কেন আসছে সেটা নিয়ে একটু কনফিউশন তৈরি হইতে পারে। তো সেজন্য যেহেতু ছোট, আমি দ্রুত এটা করে ফেলি। ফার্স্টে আমি ক্ষেত্রফলটা বের করি। আমরা জানি ক্ষেত্রফল বের করার সিস্টেম হাফ মডুলাস দিতে হবে। এখানে প্রথম বিন্দুটা এক্স ওয়াই, দ্বিতীয় বিন্দুটা 1 2, তৃতীয় বিন্দুটা 2 1, এবং প্রথম বিন্দুটা আরেকবার লিখতে হবে এক্স ওয়াই। এটাই তো ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলটাকে ওরা বলে দিছে যে এটা 6, তো লিখলাম 6। তো 2টা ওই পাশে গুণ হয়ে 12 হবে, বুঝছো? এন্ড এই ক্যালকুলেশনটা আমি এখানে একটু করে ফেলি। ক্যালকুলেশনটা যদি করি, মডুলাসের মধ্যে আছে এই ক্যালকুলেশনটা, মানে আগে নরমালি আমরা এই মডুলাসটা এত কনসিডার করি নাই। এখন যেহেতু দুইটা ভ্যালু বের করতে হবে, তুমি কি জানো মডুলাস উঠে গেলে প্লাস মাইনাস দিতে হয়? ধরো যদি লেখো যে মডুলাস এক্স ইকুয়াল টু যদি লেখো 5, তাহলে এক্স এর ভ্যালু হবে প্লাস মাইনাস 5, জানো এটা? না জানলে এখন জেনে নাও। তো তুমি এইদিকে দেখো, আমি আপাতত 2টা ওই পাশে নিলে মডুলাস, এই যে দেখো এক্স ওয়াই 1 2 2 1 এক্স ওয়াই, এটাকে লিখবো 12, বুঝছো? এর পরের লাইন আমি যদি মডুলাস তুলে ফেলি, বুঝছো, জাস্ট যদি এইভাবে লিখি এক্স ওয়াই 1 2
2 1 x y মডুলাস তুলে ফেললাম, বুঝছো? এখন তোমার লিখতে হবে এটা সমান +-12। দেখো দুইটা ভ্যালু আসছে, বুঝছো? তো তুমি একবার নর্মালি ক্যালকুলেশন করে পজিটিভ নিয়ে কাজ করো, দেখবে একটা আসবে। আরেকবার নর্মালি আগের মতো কাজ করে নেগেটিভ নিয়ে কাজ করো, দেখবে আরেকটা ইকুয়েশন আসবে। অবশ্যই এটা আসবে। তো এই কাজটা আমি করে দিব না, এটা তোমাকে আমি বাড়ির কাজ দিলাম, বাসায় করবা, সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা, বুঝছো? তো আশা করি এটাও তুমি বুঝছো। তুমি পরের কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা এক্স্যাক্টলি আগের মতোই, কিন্তু অনেকে বুঝতে কষ্ট হয়ে যায়। দেখো এ বি সি তিনটা শীর্ষবিন্দু অলরেডি তোমাকে দিয়ে দিছে। আবার ডি ই এফ বলছে এরা হচ্ছে বিসিসি এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ বি সি ডি ই এফ ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আবার দেখাইতে বলছে এটা হবে। তো কোশ্চেনটা মানে এত বড়, পড়তে গেলে তুমি বুঝবাই না যে তোমার কাছে কি জানতে চাইছে, একটু জটিল লাগে, হাবিজাবি মনে হয়। তা আমার কাছে মনে হয় তুমি একটা চিত্র আঁকো। দেখো আমি একটা চিত্র আঁকার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত চিত্র, ঠিক আছে? ধরো আমি নাম দিয়ে দেই, এটা হচ্ছে এ বিন্দু, সেটার মান দিয়ে দিছে, সেটা হচ্ছে 3,5। এটা হচ্ছে বি বিন্দু, সেটারও মান দিয়ে দিছে, সেটা -3,3। আর সি বিন্দুটা হচ্ছে -1,-1। তিনটা বিন্দু পাইলাম, ঠিক আছে? এখন তুমি একটা ব্যাপার দেখো, এখানে তিনটা বিন্দু ডি ই এফ, এরা কি মধ্যবিন্দু না? ডিটা কার মধ্যবিন্দু? ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। বিসি কোনটা? এইটা। তো আমি অবশ্যই ডি বিন্দুটা কোথায় লিখবো বলতো? ডি বিন্দুটা আমি মনে করি মধ্যবিন্দু এইখানে আছে, এটা ডি বিন্দু। আবার দেখো তোমাকে বলছে ই বিন্দুটা হচ্ছে সি এ এর মধ্যবিন্দু। সি এ হচ্ছে এটা, এটার মধ্যবিন্দুটা ই, তাই আমি এখান দিয়ে ই দিব, হ্যাঁ। এরপরে দেখো বলছে যে এ বি এর মধ্যবিন্দুটা হচ্ছে এফ। এ বি কোনটা? এ বি হচ্ছে এইটা, এটার মধ্যবিন্দু এফ, তাই এখান দিয়ে এফ দাও। ধরো এটি হচ্ছে এফ, বুঝছো? এখন একটা মজার বিষয় দেখো, এখানেও কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে ডি ই এফ। আমি চিত্র দিয়ে দেখাই। এটা হচ্ছে ডি ই এফ। দেখো একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, দেখছো? তো তোমাকে দুইটা ক্ষেত্রফলই নির্ণয় করতে বলছে। তো দুইটা ক্ষেত্রফল তুমি নির্ণয় অলরেডি করতে পারবা। দেখো এ বি সি বিন্দু দিয়ে দিছে, তো দিয়ে দেওয়া মাত্র তুমি অবশ্যই এই তিনটা বিন্দু দিয়ে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে, এটা আমার করে দেওয়া লাগবে না, বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে ডিই এফ ক্ষেত্রফল কেমনে বের করবা? এটাও খুবই সিম্পল। আমি যদি এই তিনটা বিন্দু বের করতে পারি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। তো ডি বিন্দুটা কিভাবে পাবো বলো তো? ডি বিন্দু পাওয়া খুবই সিম্পল। ডি বিন্দুটা চেক করো, এই যে দেখো ডি বিন্দুটা অলরেডি সে হচ্ছে বি এবং সি এর মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু বের করা তো অনেক ইজি, আমরা জানি দুইটা বিন্দু নিয়ে এভারেজ করলে মধ্যবিন্দু পাওয়া যায়, কারণ সে মাঝখানে আছে। তো এটা তো খুবই সিম্পলি আমি বলতে পারি এখানে এটা হচ্ছে -3, এটা হচ্ছে -1, দুইটা যোগ করলে কত হবে? -4। সেটাকে আবার 2 দিয়ে ভাগ করলে -2 হবে। আবার y এর স্থানাঙ্ক দেখো, এখানে 3, এখানে -1, দুইটা যোগ করলে কত হয়? 2 থাকে। 2 কে 2 দিয়ে ভাগ করলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। দেখো এই যে একটা বিন্দু, হ্যাঁ। ঠিক তেমনি ই বিন্দুটা বের করা যায়, যেমন এখানে প্রথম বিন্দুটা -1, এখানে হচ্ছে 3, দুইটা যোগ করলে কত হয়? 2 হয়। 2 কে আবার 2 দিয়ে ভাগ করলে শুধু 2 হয়, 1 হয়। দ্বিতীয় y এর মানটা দেখো, এখানে y এর একটা অংশ হচ্ছে -1, এখানে হচ্ছে 5, দুইটা যোগ করলে 4 হয়। 4 কে 2 দিয়ে ভাগ করলে শুধু 2 হয়। দেখো মধ্যবিন্দু পাইলাম। আবার এখানে দেখো একটা হচ্ছে -3 আর একটা 3। দেখো -3 3 যোগ করলে কিন্তু 0 হয়, 0 কে 2 দিয়ে ভাগ করলেও 0 হয়, তাহলে একটা অংশ 0। আবার দেখো এখানে 3 এখানে 5, দুইটা যোগ করলে কত হয়? 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। দেখো তিনটা মধ্যবিন্দুই পেয়ে গেছি। এবং তুমি এই বিন্দু দিয়ে যখন একটা ক্ষেত্রফল বের করবা তাহলে দুইটা অ্যান্সারই কিন্তু পেয়ে যাবা। এবং তুমি কি দেখবা জানো, ক্ষেত্রফল বের করার পর দেখবা যে এবিসি ক্ষেত্রফল তো অবশ্যই অনেক বড় হবে, তাই না? তুমি দেখবা সেটা ডি এফ সেটা 4 গুণ হয়। এটা তুমি এমনিই দেখবা, বুঝছো? আমি তোমাকে এটার অ্যান্সার বলে দিতে পারি, দাঁড়াও একটু চেক করি।
তুমি যখন এবিসি এর ক্ষেত্রফলটা বের করবা, বুঝছো? ধরো আমি দেখাচ্ছি, তুমি এটা ক্যালকুলেট করো, আমি ক্যালকুলেট করতেছি না, আমি ডিরেক্ট দেখতেছি। ধরো তুমি যদি ক্ষেত্রফল এবিসি এরটা বের করো, ধরো এটা এবিসি এর ক্ষেত্রফল, সেটা তুমি করলে দেখবা 14 পাবা, বুঝছো? আবার তুমি যখন ডিইএফ এর ক্ষেত্রফল বের করবা, বিন্দু তো দেওয়াই আছে, ডিইএফ, সেটা তোমার আসবে 7/2, বুঝছো? এরকম আসবে। তো তুমি দেখো তো, 14 কি এটা 4 গুণ না? এই যে তুমি দেখো, এই যে নাও, ধরো কি করা যায় বলো? ধরো 7/2 ইন্টু 4 করো তো, তাইলে কত হয় দেখো তো? 4×7=28। 4×7=28, সেটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14 হয়, বুঝছো? দ্যাট মিনস অ্যান্সার কি হয়, তুমি ইজিলি এটা লিখতে পারো। 7/2 মানে কি? ক্ষেত্রফল ডিইএফ, ধরো ডিইএফ, তার সাথে 4 দিয়ে গুণ করলা, 14 মানে কি? ক্ষেত্রফল এবিসি। এই যে প্রুফড হয়ে গেছে, বুঝছো? এটা দেখানো হইলো। এই যে এই জিনিসটাই তোমার কাছে দেখতে চাইছে। এই যে ডিইএফ এর 4 গুণ হইছে এবিসি। তুমি যদি এটা বুঝো, দেখো পরের কোশ্চেনটা দেখো কত ইন্টারেস্টিং। এখানে দেখো বলছে এবিসি ত্রিভুজের বাহুগুলার মধ্যবিন্দু দিয়ে দিছে। এবিসি এর শীর্ষবিন্দু না, কিন্তু এগুলো হচ্ছে মধ্যবিন্দু। তাইলে ক্ষেত্রফল নির্ণয় করো। কার ক্ষেত্রফল চাইছে বলো তো? এই তিনটা বিন্দুর? উত্তর হচ্ছে না, তোমার কাছে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে। মানে তুমি এটা চিত্রের মাধ্যমে যদি দেখো, এটা একটু অন্যরকম, দেখো এইরকম, এটা হচ্ছে ত্রিভুজ। এখন আমি ধরো, এটা তোমাকে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এগুলা কিন্তু তোমার দেওয়া নাই, এই শীর্ষগুলা দেওয়া নাই, বুঝছো? কিন্তু তাদের মধ্যবিন্দু দেওয়া আছে। এই যে ধরো এ বি সি, তাইলে ধরো এ বি এর মধ্যবিন্দু দেওয়া আছে, এ বি এর মধ্যবিন্দু তোমার একটা বিন্দু, ধরো এটা ধরলাম, এটা হচ্ছে 1,2। আর একটা মধ্যবিন্দু ধরো এখানে আছে, সেটা হচ্ছে 4,4। আর একটা মধ্যবিন্দু এখানে আছে, সেটা হচ্ছে 2,8। তিনটা বিন্দুই দেওয়া আছে, কিন্তু তোমার কাছে চাইছে এবিসি ত্রিভুজের, মানে পুরাটার। তো পুরাটা বের করা কেমনে করব জানো? আমরা একটু আগে শিখছি যে মধ্যবিন্দু দিয়ে যে ত্রিভুজটা হয়, সেটা 4 গুণই কিন্তু পুরাটা। এই যে একটু আগে শিখলাম, এই দেখো মধ্যবিন্দু দিয়ে যেটা আসবে সেটাকে 4 দিয়ে গুণ করলে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এটা কিভাবে করব জানো? ফার্স্টে আমি এই মধ্যবিন্দু দিয়ে ক্ষেত্রফলটা তৈরি করে ফেলি। ধরো এটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তাহলে দেখো ক্ষেত্রফল ডি ই এফ বের করি, এটা কি হবে? হাফ। তারপর বিন্দু বসবে, বিন্দুটা বসাও 1 2, 1 2, পরের বিন্দু 4 4, পরের বিন্দু 2 8, প্রথম বিন্দুটা আরেকবার লিখলাম। এই ক্ষেত্রফলটা দেখো তো কত হয়? হাফ। এটা এটা গুণ করলে 4, এটা এটা গুণ করলে 32। তাহলে 4 প্লাস 32 প্লাস 4। এরপর বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে এদেরকে। 4 দুগুণে 8, বিয়োগ হচ্ছে 8, বিয়োগ হচ্ছে 8 কেমনে? এই যে দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 ইন্টু 8। অটোমেটিক ক্ষেত্রফল কত? হাফ। 4 32 36, 4, তাহলে 40, 40 থেকে 3 8 24 বাদ যাবে, তাহলে 16 থাকে। 16 কে 2 দিয়ে ভাগ করলে কত? 8। এটা কার ক্ষেত্রফল? এটা শুধু এইটুকের ক্ষেত্রফল। তো এটাকে যদি 4 দিয়ে গুণ করি পুরাটা পাবো। এই যে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সেটা কি হবে? 4 ইন্টু 8 হবে, মানে এটার অ্যান্সার হবে 32। এটাই অ্যান্সার, 32 একক। আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো এই কোশ্চেনটা দেখো, এ বি সি ডি চারটার শীর্ষবিন্দু দিয়ে দিছে, বুঝছো? দিয়ে বলছে ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান নির্ণয় করো। তো এই টাইপের কোশ্চেন আমরা অলরেডি সলভ করছি, তো এটা আর করার দরকার ছিল না, তারপর এটা নিয়ে আসছি কারণ দেখো আমরা চতুর্ভুজ নিয়ে নর্মালি কাজ করি নাই। এতক্ষণ যা করছি সবই ত্রিভুজ ছিল, তো সেজন্য এটা একটু দেখতে হবে, বুঝছো? একটু দেখি। ক্ষেত্রফল বের করার সিস্টেম আগের মতোই, সামনে হাফ হবে, তারপর বিন্দু গুলা বসায় দিব, বিন্দু 1 2, তারপর 5 6, তারপরের বিন্দুটা হচ্ছে 7 - 4, এরপরের বিন্দুটা k - 2, আর প্রথম বিন্দুটা আরেকবার লিখতে হবে। এই যে প্রথম বিন্দুটা 1,2, এটা আরেকবার।
তাহলে লেখো 1,2। তাহলে এটাই কিন্তু ক্ষেত্রফল এবং এটাকে কত ধরতে হবে, শূন্য ধরতে হবে। তো তোমার যদি এটা চতুর্ভুজ না হয়ে আরো বেশি বিন্দু হইতো তাহলে আমি পাশে আরো বসাইতাম, বুঝছো? মানে এটাই বোঝানোর চেষ্টা করছি, জাস্ট একটু খেয়াল করো। এখানে যেহেতু অলরেডি এটা 2, এটা এই পাশে গুণ হয়ে 0ই হবে, বুঝছো? তাহলে এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে 6, এটা গুণ করলে কত হবে, -20, -20। তারপর এটা গুণ করলে -14, তারপর কি হবে, এটা গুণ করলে টোয়াইস কে, পজিটিভ টোয়াইস কে। এরপর দেখো বিয়োগ করতে হবে, 5 দুগুণে 10, এটা বিয়োগ করো। এরপর কি করতে হবে, 6 7 42, বিয়োগ করো। তারপর কি হবে দেখো, -4k, এটা বিয়োগ করতে গিয়ে পজিটিভ হয়ে যাবে, +4k। ঠিক আছে, এরপরে দেখো এটা গুণ করতে হবে, -2, সেটা বিয়োগ করতে গিয়ে +2 হবে। এটার মান কত, 0। এখন দেখো ইজিলি হয়ে যাবে। তুমি এখানে দেখো কে কয়টা আছে, কে 2টা 4টা, তাহলে কে পাইলাম 6টা, 6টা কে। তারপর দেখো এখানে 6 আছে পজিটিভ, তারও 2 আছে পজিটিভ, তাহলে কত হয়, 6 2 কত হয়, 8 হয়। তাহলে এখানে লিখো 8 লেখো, হ্যাঁ। কিন্তু নেগেটিভ কয়টা আছে, 20 14, তাহলে কত, 34 10, 34 10 কত, 44, 44 আবার 42, তাহলে 86, নেগেটিভ হয়ে যায় 86, হ্যাঁ। এটা সমান 0। তা আলটিমেটলি এটা ক্যালকুলেট করে 6k সমান কত হবে, ওই পাশে 86 পজিটিভ 8 নেগেটিভ, এটা ক্যালকুলেট করলে 78 হয়, বুঝছো? তো শুধু কে সমান কত হবে, 78 ডিভাইডেড বাই 6। 6 13 কত বলো তো, 3 13 39, 6, হ্যাঁ আমার ধারণা 13 হবে, তুমি এটা ক্যালকুলেট করে দেখো। তাই এটাই আমাদের অ্যান্সার, কে এর মান, বুঝছো? কে এর মান 13 হইলে ক্ষেত্রফলটা শূন্য হবে। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমরা 3.3 অলরেডি শেষ করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা 3.4 শুরু করব। তো দেখা হবে পরের ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।